প্রেম মানে না বুড়ো জোয়ান, প্রেম মানে না কোনো বাধা। প্রেম যদি খাঁটি হয়, কচি পোলাও এক বাচ্চার মাকে বিয়ে করতে রাজি হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের এই গল্পটি একটি পরকীয়া প্রেমের। পরকীয়া প্রেম শুনলে আমরা ভাবি লোকটি হয়তো চরিত্রহীন। আসলে এই পরকীয়া প্রেমটাও কেউ করে সাধে, আবার কেউ করে পরিস্থিতির শিকার হয়ে। আজকের এই গল্পটি আপনাদেরকে সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিবে। গল্পের টুইস্ট আসে যখনই মেয়েটি খুন হয়ে যায়, আর তার খুনের দায়ে প্রেমিককে যখন অ্যারেস্ট করা হয়। এই গল্পে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, তাই বেশি কথা না বলে কানে হেডফোন গুঁজে ফোনটি সামনে নিয়ে বসে পড়ুন স্টোরি এক্সপ্লেন বিডির আরও একটি নতুন ভিডিও দেখতে। গল্পের শুরুতে দেখা যায় মুয়াজ্জিন আজান দিচ্ছে। আজান শেষে যে যার স্থানে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। অন্যদিকে দেখা যায় একটি মেয়ে তার ব্যাগ গোছাচ্ছে, আর এদিকে দেখা যায় এই লোকটি এই ভাইজানকে ফলো করতেছে। মেয়েটি ব্যাগ গোছিয়ে যখনই বের হতে যাবে তখনই সিন কাট হয়, আর এখানে কি হয় তা আমাদেরকে দেখানো হয় না, সেটা আমরা মুভি থেকেই আস্তে আস্তে জানতে পারবো। সিন চলে আসে পুলিশ স্টেশনে। দেখা যায় কয়েকজন পুলিশ মিলে একটি ছেলেকে মারধর করে জিজ্ঞাসা করতেছে, বল কি করেছিলি তুই তার সাথে। কিন্তু ছেলেটি বলে, স্যার আমি কিছুই করিনি। কে শুনে কার কথা, তারা ছেলেটিকে বেধড়ক মারতে থাকে। তখনই সেখানে একজন ইন্সপেক্টর আসে, যার নাম রনি। রনি এসে জিজ্ঞাসা করে, তার থেকে কিছু জানতে পেরেছ? পুলিশরা বলে, না স্যার, তাকে অনেকবার জিজ্ঞাসা করেছি কিন্তু সে কিছুই বলছে না। এরপরে রনি ছেলেটি কাছে গিয়ে বলে, সত্যটা বল, আমার সময় খারাপ করবি তো আমি তোর সময় খারাপ করে দিব। বন্ধুরা, এই ছেলেটির নাম হলো রিজওয়ান। রিজওয়ান বলে, স্যার আমি সত্যি বলছি, আসলে আমি কিছুই করিনি, আমি আসলে পেশে গিয়েছি। রনি বলে, পেশে গিয়েছি মানে কি বলতে চাও তুমি? আর মেয়েটি তোমার কি লাগে? রিজওয়ান বলে, স্যার আসলে আমরা একে অপরকে ভালোবাসতাম। রনি বলে, ভালোবাসতে? কিন্তু সে তো বিবাহিত ছিল, ভালোবাসার জন্য কি শুধু জেরেনি ছিল? তো একটি বিবাহিত মেয়ের সাথে তুই পেশে গিয়েছিলি কিভাবে সেটা বল। রিজওয়ান বলে, একদিন রাতে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, তখনই একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর আমি সেটা অ্যাকসেপ্ট করি। সেই রিকোয়েস্টটি আর কেউ দেয়নি, জেরেনি দিয়েছিল। রিজওয়ান বলতে থাকে, আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তারা দুইজনে চ্যাট করতেছিল। জেরিন বলে, তুমি কি খানা খেয়েছ? রিজওয়ান বলে, হ্যাঁ তুমি খেয়েছ? জেরিন বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে আজকে কল দিলে না কেন? সে বলে, আজকে অনেক কাজ ছিল তাই, কিন্তু আমি তোমাকে অনেক মিস করেছিলাম। জেরিন ফোনের মধ্যে একটা চুমু দিয়ে বলে, আমিও তোমাকে খুব মিস করেছিলাম, মিস ইউ টু। রিজওয়ান বলে, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলে গেছ। জেরিন বলে, আরে না, একটু পরপর তোমার কথা খুব মনে পড়েছিল। তখনই জেরিন কারো হাঁটার শব্দ শুনে খুব ভয় পেয়ে যায়, আর ফোনটি কোলবালিশের নিচে রেখে ঘুমিয়ে যাওয়ার বাহানা করে। এদিকে রিজওয়ান মেসেজের রিপ্লাই না পেয়ে একের পর এক মেসেজ দিতে থাকে। একসময় মেসেজের রিপ্লাই না পেয়ে সেও ঘুমিয়ে পড়ে। এরপরের দিন তারা দুজনে দেখা করে। রিজওয়ান বলে, কাল রাতে তুমি আমার মেসেজে রিপ্লাই দিলে না কেন? জেরিন বলে, পরিবারের লোকজন চলে এসেছিল তাই ফোনটি অফ করে দিয়েছি, তাদের সামনে কথা বললে কেমন একটা দেখায় না। রিজওয়ান বলে, পরিবারের লোকজনকে এত ভয় পাও? জেরিন মুচকি হেসে বলে, ভয়ের কোনো বিষয় না, বাধ্যতামূলক। আমাদের মেয়েদের জীবনটা তোমাদের ছেলেদের মতো নয়, যখন যা ইচ্ছা তাই করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। আমাদের মেয়েদের জীবনটা হলো একটা জেলখানার মতো, চাইলেও নিজের মতো করে উঠতে পারি না। এইসব কথা শুনে রিজওয়ান মুচকি হেসে বলে, যতটা সহজভাবে দেখছ ততটাও সহজ নয় ছেলেদের জীবন। ছেলেদের জীবনে অনেক দায়িত্ব ও কর্তব্য থাকে। তখন জেরিন বলে, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। রিজওয়ান বলে, হ্যাঁ বলো। জেরিন রিজওয়ানের হাতটি শক্ত করে ধরে বলে, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবসময় তোমার কথা মনে পড়ে, সব কিছুতেই আমি শুধু তোমাকে দেখতে পাই। রিজওয়ান কিছুই বলে না, চুপ করে অন্যদিকে তাকিয়ে থাকে। তখন সে বলে, আমি কি কিছু ভুল বলেছি? রিজওয়ান বলে, না, তুমি কোনো কিছুই ভুল বলনি, কিন্তু আমি তো কখনো এসব ব্যাপারে ভেবে দেখিনি। জেরিন একটু মনমরা হয়ে বলে, তোমার কি গার্লফ্রেন্ড আছে? রিজওয়ান বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে জেরিন খুব খুশি হয়ে যায় আর বলে, জানো, তোমাকে একটা কথা অনেক বলার চেষ্টা করেছি কিন্তু কখনো বলার সাহস হয়ে ওঠেনি। রিজওয়ান বলে, আসলে আমি কাউকে ভালোবাসিনি, এজন্য কি বলবো সেটা বুঝতে পারছি না। জেরিন বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি আমাকে পছন্দ করো? রিজওয়ান বলে, হ্যাঁ, আমি তোমাকে খুব পছন্দ করি। এটা শুনে সে খুব খুশি হয়। তখন রিজওয়ান বলে, আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো? জেরিন বলে, সেটা তো মেপে দেখিনি, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি জানো, আজকাল তুমি আমার স্বপ্নেও আসো। এটা শুনে রিজওয়ান হেসে বলে, তুমি মনে হয় আমাকে ঘৃণা করাবে। জেরিন একটু অবাক হয়ে বলে, ঘৃণা? কিসের আবার ঘৃণা? রিজওয়ান বলে, আরে ভালোবাসা তো একটা ঘৃণা, দুনিয়ার চোখে সবার নজরে। জেরিন বলে, হ্যাঁ আমি শুনেছি ভালোবাসা মানুষদের পাশে নাকি আল্লাহ থাকে। রিজওয়ান বলে, হ্যাঁ
আমাদের সাথেও থাকবে। রাত হতেই রিজওয়ান জেরিনের কথা ভাবতে থাকে। এরপরে সে ফোনটি হাতে নিয়ে জেরিনকে কল করে, কিন্তু জেরিন কল ধরে না। অনেকগুলো কল করে তাকে ফোনে না পেয়ে রিজওয়ান মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। এরপরের দিন সকালবেলা সে তার বাইকটি পরিষ্কার করে কাজে যাওয়ার জন্য বের হয়। অন্যদিকে আমরা একজন বয়স্ক লোককে দেখতে পাই। এই লোকটির নাম হলো হোসেন। হোসেন হলো জেরিনের স্বামী, মানে জেরিন হলো বিবাহিত। জেরিন হোসেনের জন্য ব্যাগ নিয়ে আসে। হোসেন ব্যাগটি নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। হোসেন চলে যাওয়ার পরে জেরিন দ্রুত উপরে চলে আসে আর তার ফোনটি নিয়ে রিজওয়ানকে কল করে। কলটি রিসিভ করতে সে বলে, কেমন আছো তুমি? রিজওয়ান বলে, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? সে রাত থেকে কল দিচ্ছি, কিন্তু তুমি ফোন কেন ধরতেছো না? জেরিন বলে, আরে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছে, তুমি এখন কোথায় আছো? রিজওয়ান বলে, কাজে যাচ্ছি। কেন, দেখা করবে নাকি? জেরিন বলে, আজকে কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু 2 দিন পরে সারাদিন আমি তোমার সাথে থাকবো, কারণ পরিবারের লোকজন বাসা থাকবে না। রিজওয়ান বলে, তাহলে আরও 2 দিন তোমার জন্য অপেক্ষায় থাকতে হবে। মনের ভিতরে ভালোবাসায় ফুটে উঠেছে, আর তুমি এখন গায়েব হয়ে যাও। জেরিন বলে, তোমাকে বললাম না মেয়ে হয়েছি তাই সাজা পাচ্ছি, কিন্তু কথা হোক বা না হোক আমি তোমারই আছি, আর আমি তোমাকে অনেক ভালোবাসি। রিজওয়ান বলে, আচ্ছা এত ভালোবাসো আমাকে, তো আমাদের ভালোবাসার কথা পরিবারের লোকজনকে বলতে পারবে তো? জেরিন বলে, সময় হোক সব কিছুই জানতে পারবে, তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো। এরপরে সিন চলে আসে 1 সপ্তাহ পরে। রিজওয়ান তার বাবাকে জেরিনের কথা বলে। রিজওয়ানের বাবার নাম হলো হাশেম। হাশেম বলে, মাশাল্লাহ তুমি অনেক বড় হয়ে গিয়েছ, নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিয়ে নিলে। আমার কি হবে? আমি তোমার মামাকে কথা দিয়ে রেখেছিলাম তোমার বিয়ে রোকসানার সাথে হবে। রিজওয়ান বলে, আমি কখনোই রোকসানার ব্যাপারে ভেবে দেখিনি, কিন্তু তার বাবা বলে, এখন থেকে বাবা, আমি তাদেরকে কথা দিয়ে রেখেছি যখন তোমার জন্ম হয়েছিল তখন থেকে। কিন্তু রিজওয়ান বলে, বাবা আমি জেরিনকে অনেক বেশি ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। তার বাবা বলে, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছ তাহলে আমাকে বলার কি দরকার ছিল? রিজওয়ান বলে, বাবা কিন্তু আমি তোমার পারমিশন চাই। তার বাবা কিছুক্ষণ চুপ থেকে তার মাথায় হাত বুলিয়ে দিলে সে সেখান থেকে চলে যায়। সিন বর্তমানে আসে। রনি বলে, তোমাদের ভালোবাসা তো তোমার বাবা মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও তুমি কেন জেরিনকে মারলে? রিজওয়ান কান্না করে বলে, স্যার আমি তাকে খুন করিনি। রনি বলে, এমন কথা সবাই বলে, কিন্তু তারপরে কি হয়েছে সেটা বল। রিজওয়ান বলতে শুরু করে। আবারও চিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। তার বাবা এই সম্পর্ক মেনে নেওয়ার পর সে অনেক খুশি হয়। ঠিক তখনই তার ফোনে জেরিনের কল আসে। রিজওয়ান কল রিসিভ করে বলে, এখনই ফোনে তোমার ছবি দেখতেছিলাম, তোমার কি আমাকে মনে পড়েছিল? জেরিন বলে, মনে পড়েছে দেখেই তো কল দিয়েছি, আর তোমাকে ঠিকানা দিচ্ছি, তাড়াতাড়ি চলে আসো। জেরিন কলটি কেটে রিজওয়ানকে ঠিকানা পাঠিয়ে দেয়, আর খুশি হয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে রিজওয়ান তার বাসায় চলে আসে আর তাকে বলে, তুমি আমাকে বাসায় আসতে কেন বলেছ? যদি কেউ দেখে ফেলে? জেরিন বলে, আরে দূর, কেউ জানবে না, কারণ বাড়িতে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই, সবাই বেড়াতে গিয়েছে, আস্তে আস্তে তাদের রাত হয়ে যাবে। এ বলে সে রিজওয়ানকে জড়িয়ে ধরে আর বলে, রিজওয়ান আমি তোমায় কিছু কথা বলতে চাই। সে বলে, হ্যাঁ বলো। জেরিন বলে, আমার কথা শোনার পর তুমি রাগ করবে না তো? রিজওয়ান বলে, আরে রাগ করবো কেন? তখন জেরিন বলে, আসলে আমি বিবাহিত, আমার একটা বাচ্চাও আছে। যা শুনে রিজওয়ান পুরোপুরি অবাক হয়ে যায়। জেরিন বলে, রাগ করার অধিকার তোমার আছে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। রিজওয়ান রেগে গিয়ে বলে, কিসের ভালোবাসা? তুমি আমাকে ঠকিয়েছ। জেরিন কান্না করতে করতে বলে, আত্মহত্যা করতে গিয়েছিলাম, বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমার সাথে কথা বলার পর সব কিছু ভালো লাগে, আবার নতুন করে বাঁচার ইচ্ছে জাগে। আমার মনে হয়েছিল তুমি আমাকে পারবে এই নরক থেকে উদ্ধার করতে। রিজওয়ান কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। জেরিন বলতে থাকে, আমার মা মারা যাওয়ার পর আমার পরিবার নানান ধরনের সমস্যায় পড়তে থাকে। আব্বু আম্মুকে হারিয়ে ফেলে চিন্তা করতে করতে মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে। এই বলে জেরিন কান্না করতে থাকে আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন, এই লোকটির নাম হলো মোবারক। মোবারক হলো জেরিনের বাবা। সে খুব চিন্তিত হয়ে খাটে শুয়ে রয়েছে। তখন একজন লোক এসে তাদেরকে সালাম দিয়ে বলে, কেমন আছেন মোবারক ভাই? সে বলে, এই তো চলছে কোনো রকম। এই লোকটির নাম হলো জামশেদ। জামশেদ বলে, আপনি খুব টেনশন করেন, এই কারণে বেশিরভাগ সময় আপনি অসুস্থ হয়ে থাকেন। তখন জেরিন তাদের জন্য শরবত নিয়ে আসে আর দিয়ে সেখান থেকে চলে যায়। জেরিনকে দেখে জামশেদ বলে, আপনি যদি চান আপনাকে একটা কথা বলতে পারি, এতে করে আপনার টেনশনটা আরও কমে যাবে। মোবারক বলে, আপনি যাই করবেন আমার ভালোর জন্যই তো করবেন। জামশেদ তখন জেরিনের বিয়ের কথা বলে। ঠিক তখনই জেরিন শরবতের গ্লাসগুলো নিতে আসে। বিয়ের কথা শুনে জেরিন মুচকি হেসে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। হোসেনের সাথে জেরিনের বিয়ের কাজটা সম্পূর্ণ হয়ে যায়। জেরিন হোসেনকে দেখতে পেয়ে মন খারাপ করে বসে থাকে, কারণ তার পাত্র পছন্দ হয়নি।
জামশেদ হোসেনকে ইশারা করে। হোসেন বুঝতে পেরে মোবারককে দেড়মোহরের টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে মোবারক খুব খুশি হয়ে যায় আর দেড়মোহরের টাকাগুলো বুঝিয়ে দেয়। এরপরে তারা সবাই মিষ্টি মুখ করে। হোসেন জামশেদকে ইশারা করে বলে, একটু তাড়াতাড়ি করো। এরপরে মোবারক জেরিনকে হোসেনের হাতে তুলে দেয় এবং বলতে থাকে, আমার খুব আদরের মেয়ে, তুমি তার খেয়াল রেখো। সিন এখানে কাট হয়ে চলে আসে বাসর রাতে। হোসেন জেরিনের কাছে এসে তার দিকে তাকিয়ে থাকে আর তার গায়ের পাঞ্জাবি খোলে। এরপরে তার পাশে গিয়ে বসে জেরিনের ঘোমটাটি সরায় আর তার শরীরে গ্রাণ নিতে থাকে। জেরিনের মনটা খুব খারাপ ছিল, কারণ তার স্বামী পছন্দ হয়নি। এরপরে হোসেন আস্তে আস্তে তার শরীরের গহনাগুলো খুলে ফেলে। তারপরে সে জেরিনকে বিছানায় শুয়ে দেয়। জেরিন মনমরা হয়ে শুয়ে থাকে। হোসেন জেরিনের পারমিশন ছাড়াই তার সাথে ফিজিক্যাল হতে থাকে। জেরিন ব্যথা আর যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু হোসেন নরপশুর মতো সেগুলোর দিকে খেয়াল না করে তার সাথে ফিজিক্যাল হয়। দেখে মনে হয় হোসেন তাকে বিয়ে করেনি, টাকা দিয়ে কিনে নিয়েছে। এই ব্যথা আর যন্ত্রণার মাঝে জেরিনের বাসর রাতে সমাপ্তি হয়। পরের দিন সকালে খাটে জেরিন শুয়েছিল। তখন হোসেন জেরিনকে ডাকতে ডাকতে সেখানে এসে দেখে জেরিন এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হোসেন তাকে ডেকে তোলে। জেরিন ব্যথায় উঠে বসতে পারছিল না। হোসেন তাকে উঠিয়ে দেয় আর বলে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে ঘরের কাজ কে করবে? জেরিন বলে, ব্যথার কারণে রাতে ঘুমাতে পারিনি, তাই এখন ঘুমাচ্ছি। হোসেন বলে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এই বলে সে জেরিনকে আবারও আদর করতে চায়। জেরিন খুব রিকোয়েস্ট করে বলে, প্লিজ এখন না, আমার খুব ব্যথা হচ্ছে। কিন্তু হোসেন তার কথা শোনে না, যার কারণে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এতে করে হোসেন ডেকে গিয়ে তাকে একটি থাপ্পড় মেরে বলে, তোর বাবার থেকে আমি তোকে কিনে নিয়েছি। এ বলে সে জেরিনের সাথে এবারও খুব বাজেভাবে ইন্টিমেট হয়। জেরিন না পারে কিছু বলতে, না পারে সইতে, চোখ দিয়ে শুধু অজরে পানি পড়তে থাকে। জেরিন বলতে থাকে, ওই দিনের পর থেকে আমি বুঝতে পেরেছি লোকটা আসলে একটা জানোয়ার। তার দিলে কোনো দয়া মায়া নেই। আমার স্বামীকে সবাই ভালোবাসে কারণ তার টাকা আছে, কিন্তু আমরা গরিব হয়েছি, এটা আমাদের বড় অপরাধ। তুমি জানো, আমি যখন কনসেপ্ট হয়েছি এই বলতেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় জেরিন বারান্দায় বসে দোল খাচ্ছিল। তখন সেখানে হোসেন তার সাথে একটি ছেলেকে নিয়ে আসে। এই ছেলেটির নাম হলো বিবেক। বিবেক জেরিনকে দেখতে পেয়ে তার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে, আর হোসেন সেটা বাইকের লুকিং গ্লাসে দেখে ফেলে। হোসেন বিবেককে কিছুই বলে না, বাইরে গিয়ে দাঁড়াতে বলে। বিবেক সেখান থেকে চলে যায়। বিবেক চলে যাওয়ার পর হোসেন জেরিনের হাত ধরে টেনে উপরে নিয়ে আসে। জেরিন বলে, এমনটা কেন করছো? এখন তো একটু শান্তি দাও, আমার পেটে তোমার বাচ্চা। হোসেন বলে, আমি তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। এরপর থেকে তোমাকে রুমের বাইরে দেখলে পা কেটে বন্দি করে রাখবো। এ বলে হোসেন সেখান থেকে চলে যায়। চীন বর্তমান আসে। জেরিন বলে, এসব অত্যাচার আমি হাসতে বলে গিয়েছিলাম। এত কিছুর পর আমি জানতে পারি হোসেন আরও একটি গরিব মেয়েকে ঘরে নিয়ে আসবে। আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকে ডিভোর্স দেওয়ার ভয় দেখায়। এরপরে তুমি আমার জীবনে আসো। তোমার সাথে কথা বলার পর আবার নতুন করে বাঁচার ইচ্ছে জাগে। রিজন সবকিছু বুঝতে পেরে বলে, তুমি এসব কথা আমাকে আগে কেন বলনি? জেরিন বলে, ভয়ে। যদি তুমি এসব কিছু জানার পর ছেড়ে চলে যাও, কিন্তু পরে মনে হলো তোমাকে যদি এসব কথা না জানানো হয় তাহলে বোধহয় তোমাকে ঠকানো হবে। প্লিজ রিজওয়ান, তুমি আমাকে মাফ করে দাও। রিজওয়ান বলে, ভালোবাসার মানে কি তুমি সেটা জানো? ভালোবেসে হাতটা ধরেছি, ছাড়ার জন্য নয়। হয়তো একসাথে বাঁচবো, নয়তো একসাথে মরবো। আমাদের ভালোবাসা তো এত দুর্বল নয়। এ বলে সে জেরিনকে জড়িয়ে ধরে। জেরিনও খুব খুশি হয়ে শক্ত করে তাকে জড়িয়ে ধরে। রিজওয়ান বলে, তোমার এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। আমি কালকে সব কিছু ব্যবস্থা করে রাখবো। এরপরে তোমাকে কল করলে তুমি বের হয়ে আসবে। জেরিন বলে, কিন্তু বাবুর কি হবে? রিজওয়ান বলে, আগে তুমি এই জেলখানা থেকে বের হও। সব কিছু ঠিক হওয়ার পর বাবুকে আমাদের কাছে নিয়ে যাব। জেরিন কিছুই বলে না, চুপ করে থাকে। রিজওয়ান বলে, আরে আমার উপরে তো ভরসা রাখো। জেরিন মুচকি হেসে রিজওয়ানকে জড়িয়ে ধরে। এরপরে তারা দুজনে খুব ভালো একটা মুহূর্ত কাটায়। সিন আবারও বর্তমানে আসে। রনে বলে, তোর কাজ শেষ হওয়ার পর তুই মেয়েটিকে মেরে ফেললি? তোর বাবাকে কেন বললি না যে সে বিবাহিত, তার একটা বাচ্চা আছে? নাকি বাপ বেটা দুজন মিলে প্ল্যান করেছিলি? আমি সবকিছু বাবাকে বলেছিলাম। চীন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। এসব কথা শুনে হাশেম খুব রেগে যায় আর বলে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? একটি বিবাহিত মেয়ে, তার উপরে একটা বাচ্চা আছে, আর তুই কিনা বিয়ে করবি সে মেয়েটিকে? পাড়া প্রতিবেশী, দুনিয়ার মানুষ কি বলবে একটাবার ভেবে দেখেছিস? রিজন কিছুই বলে না, চুপ করে থাকে। হাশেম বলে, আজকে যদি তোর মা বেঁচে থাকতো তাহলে আবার তোর কথা শুনে মরে যেত। কে বলেছে তোকে এক বাচ্চার মাকে বিয়ে করতে? রিজন বলে, বাবা সেটা আমি আগে জানতাম না। হাশেম বলে, এখন তো জেনেছ, তো এখন ছেড়ে দাও। সে তোমাকে ধোকা দিয়েছে। তুমি আমার কথা শোনো, কিছুই হবে না। আমি তোমার মামার সাথে কথা বলেছি, তুমি রাজি হয়ে যাও। রিজন বলে, বাবা আমি তাকে ছাড়তে পারবো না,
তার উপরে অনেক অত্যাচার হয়, তার স্বামী প্রত্যেকটা সময় তাকে মারধর করে। এইসব কথা শুনে হাশেম চুপ হয়ে যায়। রিজওয়ান বলে, বেচারির দুঃখ বোঝার মতো কেউ নেই। আমি জেরিনকে ভালোবাসি বাবা, আমি তাকে ছাড়তে পারবো না। এটা শুনে হাশেম তার ছেলেকে জড়িয়ে ধরে বলে, যা বাবা, তাকে বিয়ে করে ফেল, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। রিজওয়ান খুব খুশি হয় আর তার বাবাকে বলে, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যাব, কারণ জেরিনের স্বামী খুব খারাপ। কেউ যদি আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি কাউকে কিছু বলবেন না, না হলে তারা আমাকে না পেয়ে আপনার ক্ষতি করতে পারে। হাশেম বলে, আমার কথা বাদ দে, কিন্তু তুই কোথায় যাচ্ছিস? রিজওয়ান বলে, সেটা তো বলতে পারবো না, কিন্তু ফুলে আমার একটা বন্ধু থাকে, হয়তো সেখানে যেতে পারি। তারপরে রিজওয়ান তার ব্যাগটা গুছিয়ে বের হয়ে যায়। তখন তার বাবা তাকে কিছু টাকা দেয়, কিন্তু সে টাকাগুলো না নিয়ে বলে, রেখে দাও, তোমার কাজে লাগবে। কিন্তু বাবা বলে, কোথায় কখন টাকা কাজে লাগে সেটা তো আর বলা যায় না, তাই তোমার কাছেই রেখে দাও, আর যেখানে যাও না কেন সাবধানে থাকবে। রিজওয়ান বলে, ঠিক আছে বাবা। এরপরে সে সেখান থেকে বের হয়ে পড়ে। রিজওয়ান কিছুটা পথ যাওয়ার পরে একটি জায়গায় দাঁড়িয়ে জেরিনকে কল করে, কিন্তু তার ফোনটি সুইচ অফ বলে। এ কারণে সে সোজা চলে আসে তার বাসায়। দরজার সামনে এসে বারবার কলিং বেল চাপতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা হাত দিতেই দরজাটি খুলে যায় এবং সে ভিতরে উকি দিয়ে ভিতরের অবস্থা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। হোসেনের লোকজন মিলে তাকে মারতে শুরু করেছে। অনেক মারধর করে হোসেন তাকে বলে, বল কেন মেরেছিলি তুই আমার স্ত্রীকে? এখান থেকে আমরা বুঝতে পারি জেরিন খুন হয়েছে, মানে কেউ তাকে মেরে ফেলেছে। রিজওয়ান বলতে থাকে, আমি তাকে খুন করিনি, আমি তার সাথে এখানে দেখা করতে এসেছি। কিন্তু হোসেন তার কোনো কথাই শোনে না, তাকে বেধড়ক মারতে থাকে। বিবেক পুলিশকে কল দেয়। রিজওয়ান পুলিশকে বলে, আমি কিছু করিনি, দয়া করে আমাকে ছেড়ে দিন। রনি হোসেনকে বলে, আপনার স্ত্রীকে কেন মেরেছে তার কি কারণ জানতে পেরেছেন? হোসেন বলে, হয়তো চুরি করতে এসেছে, আমার স্ত্রী বাধা দেওয়ায় তাকে মেরে ফেলেছে। তখন রনির নজর গিয়ে পড়ে সেখানে থাকা ছোট একটি বাচ্চা মেয়ের ছবির উপরে। রনি ছবিটা দেখে জিজ্ঞাসা করে, মেয়েটি আপনার কি হয়? হোসেন বলে, একদম মায়ের চেহারা পেয়েছে। রনি হোসেনকে বলে, কেসটি সমাধান না হওয়া পর্যন্ত আপনি কোথাও যাবেন না। হোসেন বলে, আচ্ছা ঠিক আছে। তখন কনস্টেবল এসে বলে, স্যার, ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। রনি বলে, আচ্ছা ঠিক আছে, রিজওয়ানকে নিয়ে আসো। কনস্টেবল তাকে নিয়ে চলে যায়। সিন বর্তমানে আসে। রিজওয়ান কান্না করতে থাকে। রনি কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। জেরিনের মৃত্যুতে তার বাবা খুব ভেঙে পড়েছে। রনি কনস্টেবলকে বলে জেরিন আর তার মেয়েকে নিয়ে আসতে, কিন্তু কনস্টেবল বলে, স্যার, মার্টিন গিয়েছে তাদেরকে নিয়ে আসতে। একটু পরে মোবারক আর রুবিনাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। রনি মোবারককে জিজ্ঞাসা করে, রুবিনা কি আপনার সাথে থাকে? মোবারক বলে, হ্যাঁ স্যার, অনেক দিন পর্যন্ত সে আমার সাথে থাকে। রনি বলে, আপনার কি মনে হয় আপনার মেয়েকে কে মেরেছে? মোবারক কান্না করে বলে, জানি না স্যার, বাচ্চা মেয়েটা অনাথ হয়ে গেল। তখন রনি রুবিনার কাছে গিয়ে বলে, তোমার আম্মুকে তুমি কতটা ভালোবাসো? রুবিনা মুচকি হেসে চুপ হয়ে থাকে। তখন মোবারক বলে, স্যার, সে শুনতে পারে কিন্তু বলতে পারে না। এটা শুনে রনির মনটা খুব খারাপ হয়ে যায়। এরপরে রনি রুবিনাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো? কিন্তু ছোট এই বাচ্চা মেয়েটি তার বাবার কথা শুনতেই খুব ভয় পেয়ে নানাকে জড়িয়ে ধরে। রনি বলে, তোমার বাবা তোমাকে নিতে আসবে, তুমি কি তার সাথে যাবে? এটা শুনে রুবিনা মাথা নাড়িয়ে না করে দেয় এবং নানাকে শক্ত করে জড়িয়ে ধরে। রনি বুঝতে পারে রুবিনা তার বাবাকে খুব ভয় পায়। এদিকে পুলিশ স্টেশনে হাসেম আসে আর কনস্টেবল পা ধরে বলে, আমার ছেলে নির্দোষ, তাকে ছেড়ে দিন প্লিজ। কনস্টেবল তাকে শান্ত হতে বলে। হাসেম বলে, আমার ছেলে কোথায়? তার সাথে আমাকে একটু দেখা করতে দাও। কনস্টেবল তাকে রিজওয়ানের কাছে নিয়ে আসে। রিজওয়ান তার বাবাকে দেখে বলে, তুমি এখানে? হাসেম বলে, আমি প্রথমেই বলেছিলাম তুমি ভুল করছো, কিন্তু তুমি আমার কথা শুনলে না। রিজওয়ান বলে, আমি কিছু করিনি বাবা, আমি পেশে গিয়েছি। তার বাবা বলে, আমি জানি তুই এসব করতে পারিস না, আমি ইন্সপেক্টরের সাথে কথা বলবো। কিন্তু রিজওয়ান বলে, এসবে কোনো লাভ হবে না বাবা, আমি তাদেরকে গলা পাঠিয়ে বলেছি আমি কিছুই করিনি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। হাসেম তার ছেলেকে চুপ করতে বলে সেখান থেকে চলে যায়। এরপরে হাসেম রনির সাথে দেখা করে তাকে বলতে থাকে, আমার ছেলে কিছুই করেনি, তাকে ছেড়ে দিন। রনি বলে, আপনি কি জানেন আপনার ছেলে একটি বিবাহিত মেয়ের সাথে প্রেম করেছিল? হাসেম বলে, হ্যাঁ, আমি সব কিছুই জানতাম। রনি বলে, তাহলে আপনি তাকে বাধা দিলেন না কেন? হাসেম বলে, স্যার, বাধা দিয়েছি, কিন্তু ভালোবাসার চক্করে সে পেশে গিয়েছে। মাহারা ছেলে, তাই সব কিছু মেনে নিয়েছি, কিন্তু আমার ছেলে এসব করতে পারে না। আমার মন বলতেছে তাকে এসবের মধ্যে পাশানো হয়েছে। এ বলে সে কান্না করতে থাকে। রনি তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনার ছেলে যদি নির্দোষ হয় তাহলে তার কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে বাসায় চলে যান। এরপরে হাসেম কান্না করতে করতে
বাসায় চলে আসে। এদিকে দেখা যায় দুজন কনস্টেবল হোসেনের বাড়িতে এসে তাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে থাকে। অন্যদিকে রিজওয়ান জেরিনকে কল্পনা করতে থাকে আর তার সাথে কাটানো স্মৃতিগুলো কথা ভেবে সে কান্না করতে থাকে। এদিকে হোসেনকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। রনি তাকে বসতে বলে কিন্তু হোসেন বসতে চায় না। রনি বলে, আরে ভয় পাচ্ছেন কেন, বসুন, চা খেতে খেতে আপনার সাথে একটু কথা বলা যাক। এরপরে রনি বলে, আপনার স্ত্রীকে কেন মারলেন? হোসেন একটু অবাক হয়ে বলে, আরে কি বলছেন স্যার, আমি আমার স্ত্রীকে মারতে যাব কেন? রনি বলে, আপনার মেয়ে আপনাকে খুব ভয় পেত, এই কারণে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। তখনই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। একদিন রাতে রুবিনা ফোনের মধ্যে গেমস খেলতেছিল। তখন তার বাবা মায়ের ঝগড়া দেখে রুবিনা একটি জায়গায় লুকিয়ে পড়ে। দেখা যায় হোসেন জেরিনকে মারধর করতেছে। জেরিন ব্যথা সহ্য করতে না পেরে বলে, প্লিজ আমাকে আর মেরো না। কিন্তু তারপরও হোসেন মেজোতে পেলে তাকে মারতে থাকে। তখন সে রুবিনাকে দেখতে পেয়ে বলে, মেয়েটাও মায়ের মতো হয়েছে। এ বলে সে তাকে উপরে যেতে বলে। রুবিনাও ভয় পেয়ে সেখান থেকে উপরে চলে যায়। সিন বর্তমানে চলে আসে। রনি বলে, আপনি কি কিছু বলবেন নাকি আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব? হোসেন বলতে থাকে, আমার স্ত্রী জেরিনকে কিছুদিন ধরে অদ্ভুত লাগতো, তার উপরে আমার সন্দেহ হয়, কিন্তু একদিন আমার কাছে ফোন আসে। এ বলতে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় হোসেন তার দোকানে কাজ করতেছিল। তখন বিবেক হোসেনকে কল দিয়ে বলে, আপনি কোথায়? হোসেন বলে, আমি তো দোকানে। কেন, কি হয়েছে? বিবেক বলে, এখানে ভাবিকে দেখলাম, তাই ভাবলাম হয়তো আপনি এখানে রয়েছেন। হোসেন বলে, কোথায় দেখেছিস? বিবেক বলে, রাজুর গার্ডেনে। হোসেন বলে, আচ্ছা ঠিক আছে। এ বলে সে ফোনটি কেটে দেয়। ফোন কেটে দিয়ে সে ভাবতে থাকে, রাজুরা গার্ডেনে জেরিন একা কি করে? এরপরে হোসেন জেরিনকে কল দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোথায়? জেরিন বলে, আমি বাসায়। কেন, কি হয়েছে? হোসেন বলে, এমনিতে আমি বাসায় গিয়েছিলাম, তোমাকে দেখতে পাইনি তাই। জেরিন একটু আনতা আনতা করতে করতে বলে, রুবিনাকে আনতে গিয়েছিলাম। জেরিন বলে, বাবা একটু বাইরে যাবে তাই গিয়েছিলাম। হোসেন বলে, আচ্ছা ঠিক আছে। এ বলে সে কল রেখে দেয়। এরপরে রাতে সবাই যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই জেরিনের ফোনে রিজওয়ানের কল আসে। এতে করে জেরিনের ঘুম না ভাঙলেও হোসেনের ঘুম ভেঙে যায়। ফোনের সাউন্ডে একটা সময় তারও ঘুম ভেঙে যায় আর কলটি কেটে দিয়ে দেখে সবাই ঘুমিয়েছে কিনা। কিন্তু তখন হোসেন ঘুমিয়ে থাকার বাহানা করে। হোসেনকে ঘুমিয়ে থাকতে দেখে জেরিন ফোনটি নিয়ে আস্তে আস্তে উঠে বাইরে চলে যায়। তখন তার পিছু পিছু হোসেনও উঠে যায়। বাইরে এসে জেরিন রিজওয়ানকে কল করে বলে, তোমাকে কতবার বলেছি রাতে কল দেওয়া বন্ধ করো, কিন্তু তুমি সেটা বুঝতেই চাও না। পরিবারের লোকজন জানতে পারলে অনেক বড় সমস্যা হবে। এদিকে হোসেন দরজার আড়ালে থেকে জেরিনের সকল কথা শুনতে থাকে। রিজওয়ান বলে, একদিন তো পরিবারের সবাই জেনে যাবে, তো এত কেন ভয় পাচ্ছ? জেরিন বলতে থাকে, সেটা সময় হলে দেখা যাবে, কিন্তু এখন একটু কম ফোন করো। রিজন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তো একটু কথা বলো। জেরিন বলে, কালকে দেখা হবে। কিন্তু রিজওয়ান বলে, তার মানে কি তুমি আমাকে ভালোবাসো না? জেরিন একটু রেগে গিয়ে বলে, ভালো যদি নাই বাসতাম তাহলে পরিবারের আড়ালে গিয়ে এত রাত্রে তোমার সাথে কথা বলতাম না। এই জিনিসটা কেন তুমি বুঝো না? এই বলে সে কলটি কেটে দেয়। জেরিনের কল কেটে দেওয়ায় হোসেন তাড়াহুড়া করে বিছানায় শুয়ে পড়ে। জেরিনও রুমে গিয়ে আলতো করে দরজাটি লাগিয়ে দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। এরপরের দিন হোসেন বাসা থেকে বের হওয়ার সময় জেরিনকে জিজ্ঞাসা করে, কাল রাতে কি তোমার কল এসেছিল? জেরিন বলে, হ্যাঁ, বাবা কল করেছিল। হোসেন বলে, এত রাত্রে কেন কল করেছিল? জেরিন আমতা আমতা করতে করতে বলে, ওই খেয়েছি কিনা, কেমন আছি, রুবিনা ঘুমিয়েছি কিনা, এইসব আর কি। হোসেন বলে, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। এ বলে সে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপরে জেরিন বাসা থেকে বের হয়, কিন্তু পিছন থেকে জেরিনকে বিবেক ফলো করতে থাকে। জেরিন রিজওয়ানের কাছে এসে তাকে জড়িয়ে ধরে। এরপরে তারা দুইজনে বসে বসে গল্প করতে থাকে। এদিকে বিবেক জেরিনকে ফলো করতে করতে সেখানে চলে আসে আর জেরিনকে একটি ছেলের সাথে দেখতে পেয়ে বিবেক পুরোপুরি অবাক হয়ে যায়। এরপরে সে হোসেনকে কল দিয়ে বলে, আপনি কোথায় ভাইজান? হোসেন বলে, কেন, দোকানে। তোর বাবিকে কি আবার দেখতে পেয়েছিস? বিবেক বলে, হ্যাঁ ভাই, একটি ছেলের সাথে, আম্মুর কসম। এটা শুনে হোসেনের পায়ের নিচে মাটি সরে যায়। সে বিবেককে বলে, তুই তাদেরকে ফলো করতে থাক, আমি আসতেছি। এদিকে রিজওয়ান আর জেরিন কথা বলতেছিল আর বিবেক তাদেরকে দূর থেকে ফলো করতেছিল। কিছুক্ষণের মধ্যেই হোসেন সেখানে চলে আসে। বিবেক বলে, ভাই ওরা ওখানে বসে রয়েছে। হোসেন বিবেককে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু এখানে এসে তারা কাউকে দেখতে পায় না। বিবেক বলে, ভাই এখানেই তো ছিল, হঠাৎ করে আবার কোথায় গায়েব হয়ে গেল? হোসেন বলে, দেখ, যদি তোর কথা সত্য না হয় তাহলে তোর খবর আছে। এরপরে হোসেন রাতে বাসায় আসে আর জেরিনকে একটি শাড়ি দিয়ে বলে, এই শাড়িটি তোমার জন্য আমি এনেছি। এটা শুনে জেরিন একটু অবাক হয়ে যায় আর বলে, আমার জন্য? হোসেন বলে, কেন, দিতে পারি না নাকি? নাকি দেওয়ার জন্য অন্য কেউ আছে? জেরিন বলে, আপনি তো সবসময় সন্দেহ করেন আমাকে। হোসেন বলে, আরে সন্দেহ না, শাড়িটি কেমন, ভালো লেগেছে তোমার? জেরিন বলে, হ্যাঁ, খুব সুন্দর।
হোসেন বলে তো যাও শাড়ি পরে আমাকে দেখাও। জেরিন বলে এখনই? হোসেন বলে হ্যাঁ, দেখতে হবে না তোমাকে কেমন লাগে। তারপর জেরিন কাপড়টি নিয়ে উপরের দিকে যেতেছিল, তখন হোসেন বলে তোমার ফোনটা দিয়ে যাও, আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে। জেরিন ফোনের লকটি খুলে দিয়ে উপরে চলে যায়। হোসেন ফোনটি হাতে নিয়ে চেক করতে থাকে। এদিকে উপরে জেরিন শাড়ি পরতেছিল। হোসেন আসতেছে এটা সে বুঝতে পেরে তার বুকটি শাড়ি দিয়ে ঢেকে ফেলে। এটা দেখে হোসেন বলে আরে শরম পাচ্ছ কেন? আমি তোমার হাজবেন্ড, অন্য কেউ নয়। এত সুন্দর একটা যৌবন আমি উপভোগ করব না তো করবে কে? এইসব কথা বলে সে জেরিনকে আদর করতে থাকে, কিন্তু জেরিন খুব বিরক্ত হয়ে তাকে দূরে সরিয়ে দেয়। এতে করে হোসেন রেগে গিয়ে বলে দূর শালার, মনটাই নষ্ট করে দিল। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরের দিন বিবেক হোসেনের কাছে এসে বলে ওই ছেলেটি সবকিছু জানতে পেরে গিয়েছি। এটা শুনে হোসেন রেগে গিয়ে বলে ওই ছেলেটা কোথায় থাকে? বিবেক বলে রহমতনগরে থাকে। ছেলেটি সেখানে একটি ফ্যাক্টরিতে কাজ করে। তার পরিবারে তার বাবা ছাড়া আর কেউ নেই। আর ফোন বের করে হোসেনকে একটি ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় রিজওয়ান তার বাবার সাথে থাকে। বিবেক বলে ভাই আরেকটি খবর আছে, কালকে তারা এখান থেকে বহু দূর চলে যাবে। এটা শোনার পরে হোসেন চুপ হয়ে থাকে। বিবেক বলে ভাই আপনি চাইলে কালকে তাদেরকে উড়িয়ে দিব, কিন্তু হোসেন বলে না, তাদের প্ল্যানে তাদেরকে ফাঁসিয়ে দিব। এরপরে সিনে দেখা যায় জেরিন তরকারি কাটতেছিল। হোসেন গোসল করে এসে বলে রান্না করতে আর কত সময় লাগবে? জেরিন বলে 20-30 মিনিট লাগবে। হোসেন বলে আচ্ছা ঠিক আছে, তোমার ফোনটা দাও, আমার ফোনে প্রবলেম করতেছে। জেরিন লক খুলে ফোনটা দেয়। হোসেন বলে রান্না হলে ডাক দিও। এই বলে সে ফোনটি নিয়ে উপরে চলে আসে। আর এদিকে জেরিন খুব ভয় পাচ্ছিল। উপরে এসে হোসেন এক এক করে কল রেকর্ডগুলো শুনতেছিল। হোসেন এখানে জেরিন আর রেজওয়ানের একটি কল রেকর্ড পেয়ে যায়। রেজওয়ান জেরিনকে বলতেছিল তোমার স্বামী যখন কাজে চলে যাবে তখন তুমি বের হয়ে যাবে। আমি তোমার ঘরের বাইরে বাইক নিয়ে অপেক্ষা করব। তোমার ফোনটা অবশ্যই চালু রাখবে। এই সব কিছু শুনে হোসেন পুরোপুরি অবাক হয়ে যায়। এই কল রেকর্ড শুনে হোসেন বলে আমার আড়ালে আড়ালে এইসব কিছু চলতেছে। ঠিক তখনই জেরিন খাবার খাওয়ার জন্য ডাক দেয়। সিন বর্তমানে আসে। হোসেন বলে স্যার এই সব কিছু দেখে আমি ভিতরে ভিতরে প্রতিদিন মরে যাচ্ছিলাম। তারপর আমি প্রতিদিনের মতো কাজে চলে যাই, কিন্তু হোসেন আজকে কাজে না গিয়ে বাসার আশেপাশে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। জেরিন যখন ব্যাগ নিয়ে বের হতে যাবে ঠিক তখনই হোসেন বাসায় চলে আসে আর জেরিনকে বলে ব্যাগটা গুছিয়ে কোথায় যাচ্ছ তুমি? জেরিন বলে এই কাজটা আমার প্রথম দিন করা উচিত ছিল, সামনে থেকে সরে যাও। এটা শুনে হোসেন ডেকে গিয়ে জেরিনকে থাপ্পড় মেরে বসে আর দরজা লাগিয়ে দিয়ে জেরিনকে ইচ্ছে মতো মারতে থাকে। অনেক মারধর করে জেরিনকে টানতে টানতে উপরের দিকে নিয়ে যেতে থাকে। তখন জেরিন সেখান থেকে পালানোর জন্য তার হাতে একটি কামড় দিয়ে বসে। হোসেন দিশেহারা হয়ে জেরিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। জেরিন মেঝেতে পড়ে যায়। এটা দেখে হোসেন খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই বাসার কলিং বেলটি বেজে ওঠে। এটা দেখে হোসেন আরও ভয় পেয়ে যায়। কি করবে এখন সে কিছুই বুঝে উঠতে পারছিল না। হোসেন তাড়াহুড়া করে জেরিনের ব্যাগটি পর্দার আড়ালে লুকিয়ে রাখে আর দরজাটি খুলে দিয়ে দরজার আড়ালে লুকিয়ে থাকে। রিজওয়ান জেরিনের এই অবস্থা দেখে দৌড়ে তার কাছে চলে আসে। এই সুযোগে হোসেন সেখান থেকে বাইরে চলে যায়। রিজওয়ান জেরিনকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে জেরিনের নিঃশ্বাসটি বন্ধ হয়ে যায়, মানে সে মারা গিয়েছে। এদিকে হোসেন বাসার বাইরে এসে বিবেককে কল করে দ্রুত তার বাসায় আসতে বলে। রিজওয়ান জেরিনের পেট থেকে ছুরিটি বের করে। ঠিক তখনই হোসেন বিবেককে নিয়ে বাসার ভিতরে চলে আসে আর বলে কি হয়েছে, তুই আমার স্ত্রীকে মেরে ফেলেছিস? বিবেক ছুরিটি ফেলে দিয়ে বলে না না, আমি কিছু করিনি। হোসেন তার কোনো কথা না শুনে তাকে মারতে শুরু করে। সিন বর্তমানে চলে আসে। হোসেন বলে এভাবে আমি আমার অপরাধটা তার উপরে চাপিয়ে দেই। রনি বলে অপরাধ যেহেতু তুমি করেছ, অপরাধের শাস্তি তোমাকে পেতে হবে। এ বলে কনস্টেবলকে তাকে নিয়ে যেতে বলে। কনস্টেবল তাকে সেখান থেকে জেলখানায় নিয়ে আসে। হোসেন তার ভুলটি বুঝতে পারে। তার একটি ভুলে কয়টা জীবন নষ্ট হয়ে গেল। তারপর কনস্টেবল রনির কাছে রুবিনাকে নিয়ে আসে। রনি বলে যাও রিজওয়ানকে নিয়ে আসো। কনস্টেবল গিয়ে রিজওয়ানকে নিয়ে আসে। তারপর রনি রিজওয়ানের কাছে এসে বলে এই বাচ্চাটার মাকে তুমি কেমন ভালোবাসতে? রিজওয়ান কিছুই বলে না, চুপ করে থাকে। রনি বলে আজকে তোমার কারণে এই বাচ্চা মেয়েটি অনাথ হয়ে গেল। তার এই দুনিয়াতে নানা ছাড়া আর কেউ নেই। আজকে থেকে তুমি এই মেয়েটির লালন পালন করবে। রিজন বলে হ্যাঁ স্যার, তাকে আমি লালন পালন করতে চাই। তাকে দেখে সারা জীবন আমার জেরিনের কথা মনে থাকবে। এটা শুনে রনি খুব খুশি হয় আর তাদেরকে বাসা দিয়ে আসতে বলে। কনস্টেবল তাদেরকে নিয়ে চলে যায় বাসা দিয়ে আসার জন্য। আর রনি একটা মুচকি হাসি দেয়। আর এখানে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা প্রশ্ন রয়ে গেল, জেরিন কি পরকীয়া প্রেমে জড়িয়ে ঠিক করেছে নাকি না, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি না, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের খেয়াল রাখুন।